আচ্ছা, আমরা হচ্ছে বাংলা প্রথম পত্রের লিখিত পোর্শনটা আমরা আজকে দেখব ইনশাল্লাহ, যেখানে হচ্ছে আমরা এটা সিলেবাস নিয়ে আলোচনা করব, এটা স্ট্র্যাটেজি আমাদের কেমন হওয়া দরকার, এবং ওভারঅল পুরো লিখিতর একদম ওভারঅল গাইডলাইন হচ্ছে হোপফুলি আপনারা আজকে পাবেন। এবং আজকের ক্লাস দেখে আপনারা একটা জিনিস জায়গায় কনফিডেন্স পাবেন, সেই জায়গাটা হচ্ছে আপনি যে বাংলা সাহিত্য পড়ছেন, সেই বাংলা সাহিত্য প্রিলির জন্য যেটা পড়ছেন, অর্থাৎ আমি আপনাদেরকে যেভাবে প্রিলির জন্য পড়াচ্ছি সেটা যে অ্যাকচুয়ালি আপনি তার সাথে কিছু জিনিস আপনি একটু সাবট্রাক্ট করলে যে আসলে আপনার রিটেনের প্রিপারেশন বাংলা পুরোপুরি হয়ে যাবে, অর্থাৎ রিটেনের টাইমে আপনি বাংলা যদি নাও দেখেন তারপরেও আপনি অনেক ভালো করবেন। এরকমভাবে যে আমরা আগাচ্ছি এই জিনিসটা আপনারা খুব সুন্দর করে অনুধাবন করতে পারবেন। হোপফুলি আমার স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন এবং আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন, তাও দু একজন জাস্ট একটু কমেন্ট করে আমাকে জানাবেন, একটু অ্যাসিওর করবেন যে আমার স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন এবং আমার কথা আপনারা প্রপারলি শুনতে পাচ্ছেন, কোনো প্রবলেম হচ্ছে কিনা একটু জানাবেন। তো বাংলা ফার্স্ট পেপারে আমরা যদি আমরা রিটেনের সিলেবাসটা আমরা একটু দিকে তাকাই, রিটেনের সিলেবাসের মধ্যে আপনারা জানেন বাংলা ফার্স্ট পার্টে অর্থাৎ সাবজেক্ট কোড যেটা হচ্ছে 001, যেটা হচ্ছে বুথ ক্যাডার যারা তাদেরকেও অ্যাপ্লাই করতে হয়, আবার হচ্ছে যারা শুধুমাত্র টেকনিক্যাল ক্যাডার তাদেরকেও কিন্তু অ্যাপ্লাই করতে হয়। তো সেটাতে আমাদের 100 মার্ক থাকে। সো আমরা কিন্তু 46-এর যে রিটেন যে পোর্শনটা সেটা নিয়ে কিন্তু আমরা অলরেডি আলোচনা করেছি। 46-এর রিটেনের কোশ্চেনটা আমরা দেখেছি, সেখান থেকেও আমরা কিছু আইডিয়া পেয়েছি যে আসলে কোন জিনিসগুলো আসে, কোন জিনিসগুলো আসলে দেখতে হয়। তারপরেও ফর্মালি আমরা হচ্ছে জিনিসগুলোতে একটু গো থ্রু করবো। যেমন ব্যাকরণ পোর্শনে যদি আমরা দেখি, শব্দ গঠন, বানান, বাক্যশুদ্ধি, প্রবাদ প্রবচন, বাক্য গঠন এই বিষয়গুলো কভার করে এবং ব্যাকরণের এই পোর্শন থেকে 30 মার্ক থাকে। আমাদের টার্গেট থাকবে আমরা যখন প্রিলিমিনারির প্রস্তুতি নিব, আমরা প্রিলিমিনারির প্রস্তুতির সময় অ্যাসাইনমেন্ট পোর্শনটাতে যদি আপনারা খেয়াল করেন, আপনারা দেখবেন যে আমি আপনাদেরকে বেশ কিছু রিটেনের কোশ্চেন অ্যাসাইনমেন্ট আকারে আমি আপনাদেরকে দিয়েছি এবং সেগুলোর নোটও আমি আপনাদেরকে তৈরি করে দিব। যারা অ্যাসাইনমেন্টটা হয়তো বা মানে আমার নোটের উপর বেস করে যদি আপনারা একটু লিখে ফেলেন, তাহলে আপনাদের লেখাও হয়ে গেল, পড়াও হয়ে গেল, প্লাস যদি আপনারা মনে করেন প্রিন্ট করে পড়তে পারেন, সেটাও ইটস আপ টু ইউ। ভাব সম্প্রসারণ থাকে 20 নাম্বার, সারমর্ম থাকে 20 নাম্বার। এখানে ট্রিকি পার্টটা এখানেই, একটা ভাব সম্প্রসারণ যেটার জন্য আপনাকে দেখা যায় যে অনেক কিছু আসলে লিখতে হয়, এটার জন্য আপনাকে 20 নাম্বার বরাদ্দ থাকে। আবার একটা সারমর্ম যেইটাতে আপনি হয়তো বা জাস্ট 2টা বা 3টা সেন্টেন্স লেখেন, সেটার জন্য আসলে 20 নাম্বার। এই জায়গাটাতেই বাংলায় আসলে নাম্বারের তারতম্য হয়ে যায়। আজকে আমি আপনাদের সাথে খুবই খুবই ইফেক্টিভ একটা গাইডলাইন শেয়ার করব ইনশাল্লাহ। আমি যেইটা 41তম এবং 43তম দুইটাতেই আমি ইউজ করেছি, অ্যাকচুয়ালি 44তম তো ইউজ করেছি, যেটা তো ভাইবা আমাকে দিতে হয়নি আলহামদুলিল্লাহ। সো এই দুটাতেই আমি যেই মানে মেথডটা অ্যাপ্লাই করেছি সেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। জাস্ট একটু খেয়াল করবেন, খুবই সিম্পল একটা জিনিস, বাট ইট উইল হেল্প ইউ ক্যারি এ ভেরি ভেরি গুড মার্ক। আচ্ছা, 4 নম্বর যে পোর্শন সেটা হচ্ছে বাংলা ভাষা এবং সাহিত্য বিষয়ক প্রশ্ন উত্তর, যেখানে হচ্ছে 30 মার্ক। এটা হচ্ছে আপনাদের কারেন্টলি আমি আপনাদেরকে যে প্রিলিমিনারি স্লাইড দিয়েছি সেটা দিয়ে এইটা একদম পুরোপুরি সুন্দর মতো কাভার হবে। জাস্ট হয়তো বা কিছু কোশ্চেন আপনাদেরকে হয়তো বা একটু কিছু কোশ্চেন দেখতে হবে, যেগুলো আমি আলোচনা করে দিব, আপনারা বুঝতে পারবেন কোন কোশ্চেনগুলো দেখতে হবে। তার আগে আমি বলে রাখি যে আপনারা যারা এখন একটু অ্যাডভান্স রিটেনের প্রিপারেশন নিচ্ছেন, তারা যে কোনো একটা রিটেন ডাইজেস্ট বই কিনে ফেলবেন। ওকে, যে কোনো একটা রিটেন ডাইজেস্ট বাজারে যেটাই পান, ইউজুয়ালি হচ্ছে সাধারণত অ্যাসিউরেন্স এবং হচ্ছে ওরাকল, এই দুইটার হচ্ছে ওরাকলের মোস্ট প্রবলি ডাইজেস্ট নাই, মোটামুটি অ্যাসিওরেন্সই হচ্ছে ডাইজেস্ট বের করে, বাট ওদের ডাইজেস্ট হচ্ছে ওদের যে সাবজেক্টিভ যে বইগুলো, সেই বইগুলোরই একটা কমপ্লিট কম্পাইলেশন। ডাইজেস্ট আসলে এখন আর ডাইজেস্ট নাই। ডাইজেস্ট বলতে আমরা যেটা বুঝি সংক্ষিপ্ত আকারে করে দিবে এরকম কিছু না, আপনারা একটা রিটেন ডাইজেস্ট কিনবেন। এটা হচ্ছে আপনাদের রিটেনের জন্য বইয়ের একটা সাজেশন প্রাইমারিলি এই মুহূর্তে। ওই ডাইজেস্টটা কিনলে যেটা হবে, আপনি হচ্ছে কোশ্চেনের মানে কী কী কোশ্চেন আসতেছে প্রিভিয়াস বছরগুলোতে, ওগুলোর অ্যান্সার কীরকম, সো একটা মোটামুটি আইডিয়া পাবেন। প্লাস আমি যে অ্যাসাইনমেন্টগুলো দিই বা যেই পড়াগুলো আমি পড়তে বলি, সেগুলো পড়ার জন্য আপনার জন্য একটু ইজিয়ার হবে। সাহিত্য বিষয়ক কোশ্চেন যদি আমরা দেখি, 45 এবং 46, এই দুটাতে 46তম যে টেকনিক্যাল যে পার্ট অর্থাৎ 001 যে কোডটা, সেই 001 কোডে কিন্তু আমাদের 5টা কোশ্চেন আমাদেরকে লিখতে বলা হয়েছে, যেখানে 6 মার্ক করেছিল। এছাড়া বাদবাকি সবগুলোতে কিন্তু অ্যাকচুয়ালি 3 মার্ক করে 10টা কোশ্চেন আমাদেরকে অ্যান্সার করতে হয়। সো যদি আমরা একটু প্রিভিয়াস বছরের কোশ্চেনগুলোর দিকে তাকাই, প্রাচীন মধ্যযুগ এবং আধুনিক যুগের দিকে, 45তম পর্যন্ত ট্রেন্ড একটা ছিল, কিন্তু 46তমতে আইসা এই ট্রেন্ডটা পুরোপুরি ব্রেক করছে। এটা আমি আগেও আপনাদের সাথে বলছি যে আপনি খেয়াল করেন যে 46-এর জন্য, যে 46-এর টেকনিক্যাল পার্ট এবং 46-এর জেনারেল যে পার্টটা, অর্থাৎ 001 টেকনিক্যাল পার্ট যেটা এবং জেনারেল যে পার্ট সেটা হচ্ছে 002,
এই দুইটা পোর্শন থেকে আমরা প্রাচীন মধ্যযুগের ক্যারি মানে ওয়েটের ভ্যালু অনেক বেশি বেড়ে গেছে। অর্থাৎ প্রাচীন মধ্যযুগ থেকে 24 নম্বর আসছে 001-এ, আবার প্রাচীন মধ্যযুগ থেকে 15 নম্বর আসছে 001-এ। অর্থাৎ প্রাচীন এবং মধ্যযুগ অলমোস্ট প্রাচীন যুগের প্রায়োরিটি অনেক বেশি বেড়ে গেছে। বাট আমি বলবো এটা একটা এক্সেপশন, যেহেতু মাত্র একবার ঘটছে। যদি এমন হয় যে এই ট্রেন্ডটা সামনের বারও ফলো করে 47 রিটার্নে, তাইলে এটাকে একটা ট্রেন্ড বলা যাবে। আদারওয়াইজ কিন্তু এটাকে আমরা অ্যাকচুয়ালি এক্সেপশন বলবো। কারণ 41তম থেকে যদি আমরা খেয়াল করি বা তারও আগে থেকে যদি খেয়াল করি 35তম আমরা দেখব যে প্রাচীন মধ্যযুগ থেকে সাধারণত 3 থেকে 9 নাম্বারের মধ্যে সাধারণত আসে। ইউজুয়ালি 2টা অথবা 3টা কোশ্চেন সাধারণত আমরা এখান থেকে পাই। এবং বাদবাকি যে কোশ্চেনগুলো সেগুলো সবগুলো আধুনিক যুগ থেকে থাকে, কারণ আধুনিক যুগের সিলেবাসটাও অনেক বড়। কিন্তু 46তমতে এটার একটু ব্রেক হয়েছে। বাট ব্রেক হওয়াতে আমার কাছে মনে হয় যারা হচ্ছে প্রাচীন এবং মধ্যযুগ ভালো করে পড়ছে তাদের জন্য আসলে এটা সাপে বর হয়েছে। কারণ আধুনিক যুগে তো ইউজুয়ালি দেখা যায় 2-1টা কোশ্চেন একটু আনকমন চলে আসে, সেগুলো একটু বানায় বানায় লিখতে হয়। সো তাদেরকে ওটা বানায়ও লিখতে হয়নি। আচ্ছা, এখন আমাদের স্ট্র্যাটেজিটা কেমন হবে? সো আমি যেটা বলছিলাম যে আমরা যেহেতু এখনও নট শিওর যে ইজ ইট রিয়েলি আ ট্রেন্ড, যে 46তমতে যেটা আসলো প্রাচীন মধ্যযুগ থেকে অনেক বেশি চলে আসছে, কিন্তু আধুনিক যুগ থেকে আসে নাই তেমন একটা বেশি। স্টিল আমাদের স্ট্র্যাটেজি হবে হচ্ছে ইউজুয়ালি যেভাবে আমাদের আসছে সেভাবে। সো প্রাচীন মধ্যযুগ আমরা খুব ভালোভাবে পড়বো, তাইলে হচ্ছে আমাদের পরিবর্তিত 46-এর যে কোশ্চেন সেটাতেও আমরা অ্যালাইন থাকবো। বা যদি ওইরকম নাও আসে যে 3 থেকে 9 নাম্বারের যে প্রিপারেশন অর্থাৎ ইউজুয়ালি যেরকম আসে সেটা যাতে আমার মানে প্রস্তুতি খুব ভালোভাবে হয়। আর আধুনিক যুগের গুরুত্বপূর্ণ অংশগুলো কভার করব, স্পেশালি হচ্ছে সাহিত্যকর্মগুলোর কাহিনী সংক্ষেপ, যেটা হচ্ছে আমি অলরেডি আপনাদেরকে প্রিলির পিডিএফে সুন্দর করে গুছিয়ে দিছি। আপনারা জাস্ট আমার প্রিলির যে পিডিএফটা আছে এটা সেলফ সাফিসিয়েন্ট, এর বাইরে আপনারা আপাতত কিছুই দেখার দরকার নেই, একেবারেই কিছুই দেখার দরকার নেই। ভালো করে ওটা কভার করেন এবং ভালো করে বেশি বেশি ওইটাই খালি রিভাইজ করেন। ওকে, মাল্টিপল বই এটা ওইটা সেটা এগুলো কিছু দেখার দরকার নেই। আমার যে পিডিএফটা এটা মোটামুটি অনেক মানে অ্যানালাইজ করে বানানো, এবং হচ্ছে যেহেতু বেশ কয়েকটা ব্যাচ মোটামুটি এটার উপর আসলে তারা প্রস্তুতি নিয়েছে এবং আলহামদুলিল্লাহ ভালো করতেছে। সো হোপফুলি আপনারাও অনেক বেশি ভালো করবেন। আপনারা ওই বই এগুলো মানে বেশি কিছু দেখতে যান না, জাস্ট আমার পিডিএফটা দেখেন। আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলেছি, সেটা হচ্ছে গ্রন্থ সমালোচনা আমাদের মানে অনেক সময় দেখা যায় যে আমাদের বাংলা সাহিত্যের প্রিপারেশন নিলে গ্রন্থ সমালোচনা হয়ে যায়। যেমন 45তম চলে আসছিল যে সৈয়দ ওয়ালিউল্লাহর যে কোনো একটা গ্রন্থের গ্রন্থ সমালোচনা লেখেন। সো লাল সালু যদি পড়া থাকে বা লাল সালুর যদি কাহিনী সংক্ষেপ থাকে, যেটা আপনাদের পিডিএফ আমি অলরেডি দিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু খুব ইজিলি ওইটা গ্রন্থ সমালোচনায় মনে করেন আপনার আনকমন চলে আসছে। সৈয়দ ওয়ালিউল্লাহ যে কোনো একটা গ্রন্থের গ্রন্থ সমালোচনা লেখেন, বাট আপনি যদি লাল সালুর কাহিনী সংক্ষেপটা বা তার অন্য বহিপীর তরঙ্গভঙ্গ এগুলোর যে কোনো একটা যদি আপনি কাহিনী সংক্ষেপ আপনি জানেন, আপনি কিন্তু কিছু হইলেও লিখতে পারবেন। বাট কেউ যদি লাল সালুর অথবা সৈয়দ ওয়ালিউল্লাহর অন্য কোনো গ্রন্থের তার কাহিনী না জানা থাকে, সে কিন্তু গ্রন্থ সমালোচনা ওইটাতে যেটা লিখবে ওটা নাম্বার না পাওয়ার মতোই হবে। সো দেখেন, প্রিলিতে আপনি যদি একটু মানে প্রিলির পড়াটাই কাহিনী সংক্ষেপ সহ একটু সুন্দর করে পড়েন, তাহলে আপনার রিটেনের গ্রন্থ সমালোচনাতেও এটা অনেক কাজে আসতে পারে। সো আমি যেটা বলেছিলাম, লিখিত পোর্শনে প্রাচীন যুগের কথা তো বললাম, আধুনিক যুগের যে কোশ্চেনগুলা এটাকে আমরা 3টা সেগমেন্টে আমরা অ্যাকচুয়ালি ভাগ করতে পারি। ফার্স্ট সেগমেন্ট হচ্ছে কিছু জ্ঞানমূলক কোশ্চেন হয়, যেগুলো হচ্ছে একদম মনে করেন যে লিস্ট আকারে লিখে দেওয়া যায়, যেমন নজরুলের 3টা উপন্যাস, রবীন্দ্রনাথের 3টা ভ্রমণ কাহিনী, যেটা একদম পুরোপুরি পড়া দিয়ে কভার হয়ে যাবে। দেন যে সেগমেন্টটা থাকে সেটা হচ্ছে বিখ্যাত সাহিত্যিকদের বিষয়বস্তু বিষয়ক, এটা হচ্ছে আপনি যদি কাহিনী সংক্ষেপ জানেন তাইলে হচ্ছে এইটা আপনার জন্য লেখা ইজি হবে। যেমন প্রিভিয়াস কোশ্চেন থেকে যদি আমরা দেখি, বিষাদ সিন্ধু এর ঐতিহাসিকতা সম্পর্কে আলোকপাত করুন, অথবা সৈয়দ শামসুল হকের পায়ের আওয়াজ পাওয়া যায় এটাকে আপনি আলোকপাত করুন। এছাড়া হচ্ছে বিদ্রোহী, কবর, স্বাধীনতা তুমি, এগুলোর মূল বক্তব্য এগুলো দেখা যায় আসে। সো আপনি যদি এটার কাহিনী সংক্ষেপ জানেন অথবা এটা মূল বিষয়বস্তু জানেন, আপনার জন্য লেখা আসলে কোনো ফ্যাক্টরি না। এছাড়া আরেকটা যে কোশ্চেন যেটা একটু আমাদেরকে দেখতে হবে, সেটা হচ্ছে বিভিন্ন কবি সাহিত্যিকদের জীবন দর্শন। যেমন নজরুলের অসাম্প্রদায়িক চেতনা সম্পর্কে আপনি লেখেন, অথবা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সমাজ সংস্কার সম্পর্কে লেখেন। এই ধরনের কিছু কোশ্চেন সাধারণত আসে, এগুলো খুবই সিলেক্টিভ 3-4টা কোশ্চেন, এগুলো একটু দেখলে সাধারণত কাভার হয়ে যায়। এরপর যদি আমরা দেখি যে আমরা তাহলে আমাদের কি করব, আমি আপনাদেরকে আগেও বলছি যে আমরা প্রত্যেকটা কবি সাহিত্যিকের জন্য আমরা সুন্দর একটা ভূমিকা এবং উপসংহার নোট করবেন আপনারা। ওকে, আমি আপনাদেরকে কিছু নোটের স্কেলেটন দিয়ে দিব। আমরা হচ্ছে মোটামুটি প্রথমে ওরা 11 জন পড়ছি, এরপরে ওরা 22 জন পড়ছি, তারপরে হচ্ছে আরও 22 জন, মোট 55 জন কবি সাহিত্যিক। এই সবার ভূমিকা উপসংহার আমি আজকে আপনাদেরকে দিয়ে দিব, এটা নিয়ে ওয়ারি করার কোনো কারণ নেই। বাট আপনি ভূমিকা উপসংহার জাস্ট আমারটার সাথে কনফাইন না থেকে ওইটাকে আরেকটু এনরিচ করার চেষ্টা করবেন, এটা হচ্ছে আপনার কাজ। ওকে,
আচ্ছা, সো এটা কেন আমরা ভূমিকা এবং উপসংহারটা আমরা নোট করব? উপসংহার আসলে লাগে না, জাস্ট ভূমিকাটা নোট করলেই চলবে। এটার কারণ হচ্ছে পরীক্ষা যখন আমরা দিই, পরীক্ষার হলে বসলে সাধারণত দেখা যায় যে আমাদের কিন্তু অল্প সময়ে ভূমিকাটা চিন্তা করা অনেক বেশি টাফ হয়ে যায়। সো দ্যাটস ওয়াই আপনি যদি আগে থেকে একটু প্রিপেয়ার করে রাখেন, তাহলে টিচার এটা মোটামুটি মানে সে অ্যাসিওর হবে যে আপনি আসলে এটা প্রিপেয়ার মানে মানে এটা আপনি পড়ে আসছেন, বা এটার উপর আপনার প্রস্তুতি ছিল, এটা আপনি বানায় বানায় লিখতেছেন না। তো কবিতা উপন্যাসের নাম যদি চায়, সেগুলোর ক্ষেত্রে আর বেশি মনে করেন যে ডাকঢোল পেটানোর দরকার নাই, মনে করেন যে অনেক বেশি বেশি কিছু লিখলেন আগে পরে, এমন কিছু দরকার নেই। জাস্ট ভূমিকার একটা লাইন লিখে মনে করেন যে তিনটা যে ভ্রমণ কাহিনী চাইছে, তিনটা ভ্রমণ কাহিনী হচ্ছে এই 1, এই 2, এই 3, জাস্ট এভাবে করে তিনটা জাস্ট নাম লিখে দিয়ে আসবেন, উপসংহারের জন্য একটা সেন্টেন্স লিখে দিয়ে আসবেন। এটার জন্য বেশি বড় করতে যাবেন না অ্যান্সার, যা চাইছে তাই। তো ছোট কোশ্চেনে হচ্ছে আমাদের 30 মার্ক থাকে। আপনারা যদি 002 কোডের কথা চিন্তা করেন, তাহলে আমাদের যেই পরিমাণ সময় অ্যালোটেড থাকে, যদি 10টা কোশ্চেন হয়, চিন্তা করেন 10টা ছোট কোশ্চেন লেখার জন্য আপনি কিন্তু 40 মিনিট সময় পাবেন ম্যাক্সিমামই। এই 10টা কোশ্চেন লেখার জন্য তারা 1 ঘন্টা 10 মিনিট থেকে, আমি আপনাদেরকে বলি কতক্ষণ সময় নেয়। 1 ঘন্টা 10 মিনিট থেকে 1 ঘন্টা 15 মিনিট, অনেকে 1.5 ঘন্টাও সময় নিয়ে নেয়। কারণ যারা ফার্স্ট টাইম দেয়, তারা হচ্ছে সাহিত্যের 10টা কোশ্চেন লেখা, আপনি 10টা ছোট কোশ্চেন লিখবেন, বাংলা সাহিত্যের লেখা তো এখন ভূমিকা উপসংহার না দিলে তো সাহিত্য মনে হয় যে সাহিত্য হইতেছে না। তো দেখা যায় যে ওইটা বড় করতে করতে আবার চিন্তা করে লিখতে লিখতে ওই 40 মিনিটের মধ্যে শেষ করলে আপনি বাকি অ্যান্সারগুলোর জন্য আপনি টাইম পাবেন। কিন্তু এই 40 মিনিটের জায়গায় সবাই 1 ঘন্টা 10 মিনিট, 1 ঘন্টা 15 মিনিট এটা সময় লাগায়। এটা হচ্ছে আমার 41তম, 43তম এবং 44তম তিনটা রিটেনের এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে পারি যে এইগুলাতে আমি অসংখ্য অসংখ্য ক্যান্ডিডেটকে দেখছি, তারা বাংলা সাহিত্যের এই কোশ্চেনটাতে অনেক বেশি স্ট্রাগল করে টাইম ম্যানেজমেন্টে। সো এটা হচ্ছে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট থিং। আপনি কোশ্চেন ভালো লিখলেন খারাপ লিখলেন, তার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আপনি টাইমের মধ্যে লিখতে পারলেন কিনা। কারণ আপনি টাইমের মধ্যে লিখতে না পারলে আপনার ইফেক্টটা পড়বে কোথায়? ইফেক্টটা পড়বে আপনার রচনার মধ্যে। তখন দেখবেন রচনার যেখানে 50 নাম্বার, 40 নাম্বার বাংলা রচনায়, ওইটা লেখার জন্য আপনি পাইছেন মাত্র 40 মিনিট। তখন আপনি 40 মিনিটে 40 মার্কের জন্য আপনি আসলে সাবস্টেন্সিয়াল কোনো বিষয় লিখতে পারবেন না, চিন্তা করতে পারবেন না। আপনার কিন্তু অটোমেটিকই ওইখানে নাম্বার অনেক বেশি কমে যাবে। যদি উক্তি থাকে, তাহলে উক্তিটা আপনি নীলকালি দিয়ে ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নাই, এটাতে কোনো প্রবলেম নাই। সো উক্তি এটা আপনি নীলকালি নিয়ে যাবেন, বাট খেয়াল করবেন যে অনেক ক্ষেত্রে নীলকালি কিন্তু একটু ব্লু, মানে দেখলে অনেক সময় ব্লু মনে হয়, বাট ব্লু না, এমন অনেক কালিও বাজারে পাওয়া যায়, অনেকে আবার এটা ইউজ করে যে ব্লু এর কাছাকাছি, ওগুলো ইউজ করবেন না, প্লেন ব্লু ইউজ করবেন। ভূমিকা নোটের কথা আমি আপনাদেরকে অলরেডি বলেছি। ভূমিকা নোটগুলা মানে এরকম করবেন, যেমন মাইকেল মধুসূদন দত্তের ক্ষেত্রে মহাকবি, নাট্যকার, বাংলা ভাষার প্রথম সনেট এবং অমিত্রাক্ষ ছন্দের প্রবর্তক, ব্লা ব্লা ব্লা, মাইকেল মধুসূদন দত্ত, ব্র্যাকেটে যদি জন্ম মৃত্যু লিখে যেতে পারেন, ফ্যান্টাস্টিক। তার এই অমুক মহাকাব্যে অথবা তার এই অমুক নাটকে এই কথা বলছেন। সো এই স্টার্টিংটা আপনি রাখবেন। যেমন কাজী নজরুল ইসলামের কথা আমি আপনাদেরকে আগেও বলছি যে ধূমকেতুর মতো, ধূমকেতুকে একটি ইনভার্টেড কমা দিয়ে দিবেন, ধূমকেতুর মতো যিনি বাংলা সাহিত্যের আকাশে আলো ছড়িয়েছেন। তো টিচার কিন্তু অটোমেটিক বুঝে যাবে যে ধূমকেতু বলতে আপনি আসলে কি বুঝাইছেন। আপনি বুঝাইছেন অ্যাকচুয়ালি কাজী নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকার নাম যে ধূমকেতু, এটা যে আপনি জানেন এবং এটা যে আপনি ভূমিকা ইউজ করছেন, টিচার এটা খুব ভালো করে বুঝবে। আমি আপনাদেরকে যেটা করছি, যেটা বললাম যে 55 জন কবি সাহিত্যিক, প্রত্যেকের ভূমিকা আমি আপনাদেরকে দিয়ে দিছি, বাট প্লিজ আপনারা নিজেরা এটার উপর আরেকটু কাজ করবেন। ওকে, যেমন দীনবন্ধু মিত্র বাংলা নাটকের প্রথম সার্থক রূপকার, নীল দর্পণের মাধ্যমে ব্রিটিশ শাসনের শোষণের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ দীনবন্ধু মিত্র, ব্র্যাকেটে হচ্ছে তার জন্ম মৃত্যু, ব্লা ব্লা ব্লা। এরপরে মনে করেন যে আপনি তারপর এটা দিলেন। অথবা বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন নারী জাগরণে প্রতিকৃত, বাংলা সাহিত্যের নারীবাদী চিন্তার প্রবর্তক, সুলতানার স্বপ্ন এবং অবরোধ বাসিনীর রচয়িতা বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, এরপরে দিলেন। এরপরে মানে যেটা নিয়ে আপনি লিখতে যাচ্ছেন সেটা নিয়ে এন্ড করে দিলেন। অথবা দেখেন যে ফরুক আহমদ নবর জাগরণের কবি, যিনি সাত সাগরের মাঝি এবং সিরাজ আম মুনিরায় ইসলামী চেতনা এবং মানবতাবাদী আদর্শ তুলে ধরেছেন, ব্লা 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 ব্লা। ওকে, সো এটা হচ্ছে আপনাদের যে ভূমিকা, এটা হচ্ছে প্রথম ওরা 11 জনের। ওকে, এটা হচ্ছে ওরা 11 জন, দেখলেই বুঝতে পারবেন আপনারা প্রিলির সময় আপনাদের যে ওরা 11 জন আমি আপনাদেরকে সেট করে দিয়েছিলাম, এটা হচ্ছে ওরা 11 জন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে শুরু করে ফরুক আহমদ। এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, এগুলো থেকে অনেক বেশি বেশি আসে। এরপরে হচ্ছে ওরা 22 জন। ওরা 22 জনের ক্ষেত্রে মনে করেন যে যেমন মনে করেন আখতারুজ্জামান ইলিয়াস, হ্যাঁ, বাংলা উপন্যাস এবং ছোট গল্পের অন্যতম শ্রেষ্ঠ লেখক, যিনি চিলেকোঠার সেপাই এবং খোয়াবনামায় ইতিহাস এবং সমাজচিত্র তুলে ধরেন, ব্লা ব্লা ব্লা। সেই মানে তিনি হচ্ছে তার এই অমুক অমুক এটাতে তিনি হচ্ছে এই এই জিনিসটা কাভার করেন। ওকে,
জহির রায়হান, ওকে, মুক্তিযুদ্ধের কথাশিল্পী যিনি হাজার বছর ধরে এবং আরেক ফাল্গুনের সমকালীন সমাজ এবং স্বাধীনতা সংগ্রামে চিত্র তুলে ধরেন। এটাতে হবে কি, আপনি মনে করেন যে কিছু ভূমিকাও দিলেন, আবার হচ্ছে তার যে কিছু কবি মানে সাহিত্যকর্ম আপনি অলরেডি জানেন, ঠিক আছে। সো এই জিনিসটাও কিন্তু ইনক্লুড হয়ে যায়। তো এখানে আমি ওরা 22 জন, এই দুটা স্লাইডে ওরা 22 জন আছে। তারপরে হচ্ছে আরও অ্যাডিশন যারা আছে তাদেরকেও আমি দিয়ে রেখেছি, অর্থাৎ ওরা 11 জন, আর এখানে এই দুটা স্লাইডে হচ্ছে ওরা 22 জন। প্রিলির টাইমে আমাদের হচ্ছে পরের যে ওরা 22 জন, সেগুলো থেকে সাধারণত হচ্ছে প্রিলিতেই খুব কম কোশ্চেন আসে, রিটেনে তো আরও কম কোশ্চেন আসে। সো মোটামুটি আমরা রিটেনের জন্য যদি ওরা 11 জন এবং ওরা 22 জন অর্থাৎ 33 জন যদি সুন্দর করে দেখি, তাইলে ইনশাল্লাহ আমাদের মানে ধরা যায় যে আমরা এর বাইরে থেকে কোনো কবি সাহিত্যিক আসার কথা না রিটেন পরীক্ষায়। সো এটা দেখলে ইনশাল্লাহ আমরা কাভার করতে পারবো। আচ্ছা, কতটুকু লিখবেন এখন লেখার জন্য আপনারা যারা রিটেন পরীক্ষা একবার দিচ্ছেন তারা জানেন, বাট যারা দেন নাই, পিএসসির খাতাটা হচ্ছে একটু লিগাল সাইজের, একটু বড় লম্বাটে সাইজের। সো এই জায়গাটাতে আপনি যখন মানে এই জায়গাটাতে আপনি যখন লিখবেন, আপনি দেখবেন যে একটা মানে মনে করেন যে 2 নং প্রশ্নের উত্তর, হ্যাঁ, আপনি এখানে লিখলেন 2 নং প্রশ্নের উত্তর ক, ঠিক আছে। তো অর্থাৎ আপনি মানে শর্ট কোশ্চেন যেটা অ্যান্সার করতেছেন, প্রথম শর্ট কোশ্চেন আপনি লেখা শুরু করলেন, ভূমিকা এতটুকু লিখলেন, এরপর মূল বক্তব্যটা উপস্থাপন করলেন, এরপর মনে করেন যে উপসংহার দিলেন। তো ইউজুয়ালি আমি সাজেস্ট করি যে আপনি 2/3 অফ এ পেজ, ওকে, 2/3 অফ এ পেজ, এইটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড সাইজ আমার কাছে মনে হয়। 2/3 অফ এ পেজ মানে হচ্ছে আপনি যদি একটা A4 পেজ হইতো, যদি A4 পেজ হইতো, A4 পেজের একটা কমপ্লিট A4 পেজ আপনি লিখলে যতটুকু হইতো, সেটা হচ্ছে একটা লিগাল পেজের 3/4 লিখলে ধারণা করা যায় অতটুকু হবে। সো যদি এটা এখানে শেষ হয়, আবার এটার নিচের থেকে মনে করেন যে আরেকটা কোশ্চেন শুরু করেন না, যে 2 নং প্রশ্নের উত্তর খ, এই কাজটা কখনোই করবেন না। এটা আমি মানে মানে কখনোই করবেন না, যে মনে করেন আপনার 3/4 শেষ হয়েছে, তারপরে থেকে আপনি আরেকটা অ্যান্সার শুরু করছেন। এটা করলে ইউজুয়ালি দেখা যায় যে যখন টিচাররা খাতা দেখে, তারা তো আসলে অনেক খাতা দেখে, তো মানে এবং অনেক লম্বা সময় ধরে দেখে। তো এখানে নিচের থেকে শুরু করলে যেটা হয়, আপনার এই যে কোশ্চেনটা ভুলবশত টিচার স্কিপ করে যেতে পারে। সো ওয়াই টেক দ্য রিস্ক, এটা নেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনার এখানে শেষ হয়ে গেলে 2/3 পেজে শেষ হয়ে গেলে আপনি পরের পেজে চলে যান, পরের পেজে গিয়ে আপনি অ্যান্সার করেন, ওকে। এবং হচ্ছে আপনার যেগুলো একটু বিশ্লেষণমূলক কোশ্চেন যেগুলো আছে, সেগুলোর ক্ষেত্রে আপনি একটু ভূমিকা উপসংহার সহ মূল মনে করেন কবিতার কোনো একটা যদি আপনি পংক্তি দিতে চান, কোনো একটা উক্তি দিতে চান, এগুলো সহ আপনি লিখতে পারেন, তাহলে আপনার ভালো একটা মার্ক ক্যারি করবে। আর যেগুলো জ্ঞানমূলক কোশ্চেন, অর্থাৎ একদম পুরো টু দি পয়েন্ট অ্যান্সার করতে হয়, 2টা উপন্যাস, 3টা ভ্রমণ কাহিনী, এইগুলো জাস্ট পয়েন্ট করে লিখে দিবেন, 1 2 3 দিয়ে লিখে দিবেন, জাস্ট হচ্ছে এই 3টা ভ্রমণ কাহিনী বা 4টা ভ্রমণ কাহিনী হচ্ছে এই, ওকে। প্রথমে একটা ভূমিকার জন্য একটা কথা লিখলেন, এরপর একটা উপসংহারের জন্য কথা লিখলেন, ব্যাস। সো এটাকে বেশি বড় করতে যাবেন না। আপনি বেশি বড় করতে গেলে আপনি এখানে সময়ে আপনি খুবই ডেফিসিয়েন্সিতে পড়বেন। আরেকটা বিষয় আমি বলে রাখি, যারা বুথ ক্যাডারে পরীক্ষা দিবেন, 001 করে আপনারা যখন পরীক্ষা দিবেন, তখন আপনারা 100 মার্কের জন্য 3 ঘন্টা সময় পাবেন, তাই না? তখন আপনারা কিন্তু 100 মার্কের জন্য 3 ঘন্টা সময় পাবেন। তখন কিন্তু আপনারা এই 30 মার্কের জন্য 40 মিনিট না, আপনারা চাইলে কিন্তু তখন 50 বা 55 মিনিট ইউজ করতে পারবেন। বিকজ আপনার 100 মার্কের জন্য 3 ঘন্টা মানে হচ্ছে 1 মার্কের জন্য আপনি 1.8 মিনিটস। সো আপনি যদি 30-এর জন্য আপনি ইউজ করেন, তাহলে আপনি মানে মোটামুটি আপনি 50-52 মিনিট আপনি এখানে ইউটিলাইজ করতে পারবেন বা নিতে পারবেন। বাট 002 কোড যেটা মাথায় রাখবেন, ওখানে কিন্তু 200 মার্কের জন্য 4 ঘন্টা সময়, মানে 200 মার্কের জন্য 240 মিনিট, তার মানে হচ্ছে 1 ঘন্টার জন্য যদি আপনি 100 মার্কের জন্য চিন্তা করেন, আপনি 120 মিনিট মানে হচ্ছে 1.2 করে। সো 1 মার্কের জন্য 1.2, সেক্ষেত্রে কিন্তু 30 মার্কের জন্য আপনি 40 মিনিটের বেশি আপনি কোনোভাবেই ইউজ করতে পারবেন না। করলে আপনি দেখা যাবে যে পরবর্তীতে বিশাল চাপে পড়ে যাবেন। তাহলে যারা হচ্ছে বুথ ক্যাডার অ্যাপ্লাই করবেন, তারা হচ্ছে যখন 001-এর জন্য পরীক্ষা দিবেন, তখন তারা ওই কোশ্চেনগুলোর জন্যই তারা একটু সময় বেশি পাবেন। আবার যখন সেকেন্ড পরীক্ষাটা দিবেন 002-তে, তখন ওই সেম কোশ্চেনটা আপনি লেখার জন্য আরেকটু কম সময় পাবেন। এটা মাথায় রাখবেন। এটা একদিক দিয়ে ভালো কি, 001 যখন পরীক্ষা দেন, এটা ইউজুয়ালি হচ্ছে ফার্স্ট পরীক্ষা হয়। মনে করেন যে আপনি যখন ফার্স্ট পরীক্ষাটা দিবেন, ফার্স্ট পরীক্ষাটা দিলে কী হবে, ফার্স্ট পরীক্ষাটা দিলে আপনি দেখবেন যে আপনার লেখাটা দেখবেন যে অনেক বেশি ফাস্ট হয়ে যাবে, কারণ প্রথম পরীক্ষাটাই হচ্ছে সবচেয়ে চ্যালেঞ্জিং পরীক্ষা থাকে। তো ফার্স্ট পরীক্ষাটা চ্যালেঞ্জিং পরীক্ষা থাকে, হাতের লেখা স্পিড আনাটা টাফ হয়ে যায়। বাট আপনি যখন 002 পরীক্ষা দিবেন, একটা পরীক্ষা আপনি অলরেডি তখন দিয়ে আসছেন, তখন আপনি দেখবেন ওই 30 মার্কের জন্য 40 মিনিটে আপনি হচ্ছে একই স্ট্যান্ডার্ডের বা একই মাত্রার আপনি কিন্তু লেখা আপনি লিখতে পারবেন। আচ্ছা, এবার আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। আমাদের মূল আলোচনায় যদি যাই, আমরা দেখবো হচ্ছে চর্যাপদ। যদি আমরা বলি চর্যাপদের ক্ষেত্রে, এখান থেকে এই কোশ্চেনগুলো আপনারা হচ্ছে কাভার করবেন, যেটা আমাদের প্রিলি পড়া দিয়ে কাভার হয়ে যায়। কিছু কোশ্চেন আছে যেগুলো প্রিলি পড়া দিয়ে পুরোপুরি হয়তো বা কাভার হবে না, সেগুলো হচ্ছে আমরা ডাইজেস্ট থেকে একটু দেখবো।
বা এই যে মানে পিডিএফেও আমি আপনাদেরকে কি করে রাখছি, যে যেগুলো প্রিলির পড়ার বাইরে সেগুলোর অ্যান্সারও আমি আপনাদেরকে কিছুটা দিয়ে রাখছি। যেমন আমরা একটু দেখি যে চর্যাপদের বিদ্যমান ভাষা বিতর্ক। এখন ভাষা বিতর্ক যখন আসবে, আপনি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর এই কোটেশনটা দিয়ে দিবেন যে এটা কোনো ভাষা না, এটা একটা খিচুড়ি ভাষা, এটা অপভ্রংশ, এটা হিন্দি, এটা মৈথিলি, এটা উড়িয়া, এটা আসামি এবং এটা বাংলা। লাস্টে তিনি বলছে এটা বাংলা, তার মানে লাস্টে এন্ড করছে এটা বাংলা দিয়ে। সো এটা মিন করছে যে এটা সবই ভাষা, মানে সবগুলোতেই, মানে সবগুলোর সাথে এটা লিঙ্ক আছে, বাট সবচেয়ে বেশি ভালো লিঙ্ক আছে এটার বাংলার সাথে। আবার সুকুমার সেন বলছে যে আসলে এটা মানে অসমীয়দের যে দাবি এটাও আসলে ফেলে দেওয়ার মতো না, কারণ ওই সময়ের আসলে মানে খুব একটা বেশি চেঞ্জ আসলে ছিল না, যে আমাদের বাংলা ভাষার মধ্যে এবং অন্যান্য ভাষার মধ্যে আসলে খুব একটা বেশি চেঞ্জ এটার মধ্যে ছিল না। এছাড়া ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় তিনি হচ্ছেন ধ্বনিতত্ত্ব, ব্যাকরণ, ছন্দবিচার এই সব কিছু করে তিনি বাংলা ভাষার উৎপত্তি এবং বিকাশ, অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গালি ল্যাঙ্গুয়েজ, ওডিবিএল বলে, খুবই ফেমাসলি সংক্ষেপে এটাকে ওডিবিএল বলে। এটাতে তিনি দেখান যে আসলে এটা বাংলা ভাষায় রচিত। ওকে, আচ্ছা। তো এরপরে যদি বলে যে এটাকে সান্ধ্য ভাষা কেন বলা হয়, ওকে, সান্ধ্য ভাষায় বলা হয় যেমন সন্ধ্যার দিকে হচ্ছে আলো এবং আধার এই দুটার একটা মাঝামাঝি টাইমে সব কিছু একটা আবছা আবছা দেখা যায়, ঠিক তেমনি চর্যাপদের ভাষা দেখে কোথাও একটু বোঝা যায়, কোথাও একটু বোঝা যায় না। এবং হরপ্রসাদ শাস্ত্রী নিজেই বলেছে আলো আধারই ভাষা, কত কালো কত অন্ধকার, খানিক বোঝা যায় খানিক বোঝা যায় না। জাস্ট মানে সেলফ এক্সপ্লেনেটরি একটা সেন্টেন্স, যে বা একটা কোটেশন, যেই কোটেশনটা আপনি ইউজ করলে আপনার ওই লেখা অনেক বেশি সমৃদ্ধ হবে। ওকে, এছাড়া দরিদ্র জনগোষ্ঠীর পরিচয় দিতে বলছে, সেখানে এই কোটেশনটা দিয়ে দেন। এছাড়া হচ্ছে যেই প্রফেশনগুলোর কথা এখানে উল্লেখ করা হয়েছে, কাপালিক, যোগী, ডম্বী, শবরী, ব্যাত, তাঁতি, ধুনরি, এই যে মানে প্রফেশনগুলো বা পেশাগুলো, এই পেশাগুলো তো কোনোটাই একটা উচ্চবিত্ত বা মধ্যবিত্ত পেশা না। এই পেশাগুলোর সাথে সাধারণত নিযুক্ত থাকে একদম সমাজের অন্তজ শ্রেণী, নিম্নবর্গীয় শ্রেণী। সো আলটিমেটলি যেহেতু পেশা এগুলোর কথা উল্লেখ আছে, তার মানে নিম্নবর্গীয় শ্রেণীদের মানুষের জীবনের কথা এখানে উল্লেখ করা হয়েছে। যেমন ডেন্ডন পা 33 নম্বর যে পদ, সেখানে তিনি বলেছেন যে টালত মোর ঘর নাহি পড়ো বেশি, হাড়িতে ভাত নাহি নীতি আবেশি। ওকে, শ্রীকৃষ্ণ কীর্তন থেকে আমরা মোটামুটি মোস্টলি এই কোশ্চেনগুলো দেখলে এর বাইরে তেমন একটা কিছু দেখা লাগে না। এর মধ্যে যেমন যদি বলা হয় শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে সমাজ চিত্র, এই সমাজ চিত্র যে পোর্শনটা সেটা আপনি হয়তো প্রিলির টাইমে পড়েন নাই, কারণ শ্রীকৃষ্ণ কীর্তনের কাব্যের ভিতরের অংশ আপনাকে পড়তে হয় নাই। ওকে, সো এই কোশ্চেনটা জাস্ট আপনি হয়তো পড়বেন। যেমন এখানে সমাজ চিত্র কী ছিল, বাল্য বিবাহ ছিল, বধূকে শাশুড়িরা বিনা প্রয়োজনে বাইরে যেতে দিত না, ডোমিনেট করতো শাশুড়ি বধূদেরকে, মানে এই যে এখানে বধূরা শাশুড়ি কর্তৃক নিয়ন্ত্রিত ছিল, বিভিন্ন ধরনের পেশা ছিল, প্রধান পেশা ছিল গবাদি পশু, নদীমাতৃক বাংলায় খেয়া পারাপারের জন্য মানুষ মাঝিগিরি করত, নৌকা তৈরির জন্য মিস্ত্রি পেশা ছিল। তো এই কারণে আপনারা কি করবেন, আপনারা হচ্ছে এই শ্রীকৃষ্ণ কীর্তনের যেমন সমাজচিত্র যদি আসে সেক্ষেত্রে আপনারা এগুলো উল্লেখ করবেন। এখন বাংলা পরীক্ষায় আপনারা যেমন দেখেন অনেকের একটা আছে যে বাংলা পরীক্ষার সময় ইংরেজি ওয়ার্ডিং ইউজ করা যাবে কিনা, কিন্তু এটা খুব ফেমাস এবং খুবই পপুলার যে অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গালি ল্যাঙ্গুয়েজ, এটা কিন্তু ইংরেজি মানে ভাষাতেও আছে। দ্যাটস ওয়াই আপনি কিন্তু ওডিবিএল বা ব্র্যাকেটে আপনি অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গালি ল্যাঙ্গুয়েজ আপনি লিখতে পারবেন, ওইটাতে কোনো প্রবলেম নেই। মানে এখানে বাংলা ইংলিশ মিক্সের যে বিষয়টা, আপনি কোনো একটা ওয়ার্ড লিখলেন বাংলায়, তারপরের ওয়ার্ড লিখলেন ইংরেজি, এটা তো আপনি করতেছেন না। আপনি হচ্ছে কি টার্ম বা হচ্ছে কোনো একটা সাহিত্যকর্মের নাম যেটা হচ্ছে ট্রান্সলেটেড হয়েছে ইংরেজিতে, সেটাও আপনি উল্লেখ করতে চান, তাহলে ব্র্যাকেটে আপনি ইংরেজিতে দিলে এটাতে কোনো ক্ষতি নেই। আচ্ছা, এখন শ্রীকৃষ্ণ কীর্তনের ওই যে সমাজচিত্র যেটা কথা বলি, কুসংস্কার প্রচলিত ছিল, বেশ কিছু কুসংস্কার ছিল। যেমন মনে করেন যে অনেক কিছু মানে হাঁচি আসলে, টিকটিকি ডাকলে, অথবা ডানের শেয়াল যদি বামে যায়, শুকনা ডালা যদি কাক ডাকে, এগুলো করলে অমঙ্গল হয়, এই ধরনের কুসংস্কার ছিল। মালিক শ্রমিকের মধ্যে ব্যবধান ছিল। সো এই বিষয়গুলো যদি উল্লেখ করেন তাহলে মোটামুটি কমপ্লিট ওই সময়ের সমাজের চিত্র কী ছিল, সমাজ কেমন ছিল, এই পুরো জিনিসটা আপনার এখানে কাভার হয়ে যাবে। এছাড়া বৈষ্ণব পদাবলিতে দেখবেন যে ম্যাক্সিমাম যে কোশ্চেনগুলো এটা হচ্ছে আপনার প্রিলির পড়া দিয়ে একদম সুন্দর মতো কাভার করে যাবে। ঠিক আছে, একদম সুন্দর মতো কাভার হয়ে সুন্দর সুন্দর মতো কাভার হয়ে যাবে। এছাড়া যদি বলে, যেমন একটা কোশ্চেন ছিল যে আমাদের বৈষ্ণব পদাবলিতে আপনারা জানেন যে ব্রজবুলি ভাষার কথা উল্লেখ আছে, বিদ্যাপতি ব্রজবুলি ভাষায় তিনি হচ্ছে রচনা করেছেন বৈষ্ণব পদাবলী। তো এই ব্রজবুলি ভাষার বৈশিষ্ট্য এটা আমরা প্রিলির টাইমে পড়ি নাই। ওকে, সো এই জিনিসটা খালি আপনাদেরকে অ্যাডিশনাল দেখতে হবে। যেমন এখানে কিছু আমি কয়েকটা বৈশিষ্ট্য অলরেডি উল্লেখ করে দিছি, যে তালবস্য, মূর্ধন্যস্য, দন্তস্য এগুলোর পরিবর্তে মাত্র একটা স ইউজ করতো, ব্যঞ্জনধ্বনি তেমন একটা ইউজ করতো না, স্বরধ্বনি বেশি ইউজ করতো, তৎসময় এবং তদ্ভব শব্দ বেশি ইউজ করতো।
আনুনাসিক উচ্চারণ তুলনামূলকভাবে কম ছিল, অর্থাৎ চন্দ্রবিন্দু এই টাইপের জিনিসগুলো কম ছিল। ধ্বনি পরিবর্তনের ক্ষেত্রে বিপ্রকর্ষ এবং স্বরসঙ্গতি, এটা হচ্ছে আমরা বাংলা ব্যাকরণ যখন পড়বো তখন আপনারা বুঝে যাবেন। এই দুইটার উদাহরণ হচ্ছে আমরা অনেক বেশি পাই, ধ্বনি পরিবর্তনের উদাহরণগুলো আমরা বৈষ্ণব পদাবলীর মধ্যে। সো এটা হচ্ছে বৈষ্ণব পদাবলীর যে ব্রজবুলি যে ভাষা, সেই ব্রজবুলি ভাষার কয়েকটা বৈশিষ্ট্য। এছাড়া চণ্ডীদাস সমস্যা, এটা হচ্ছে বৈষ্ণব পদাবলীর থেকেই আসে, এবং চণ্ডীদাস সমস্যা কিন্তু এটা আমরা প্রিলির টাইমেও আলোচনা করছি। সো ওই জিনিসটাই হচ্ছে আমরা একটু গুছিয়ে লিখলে এটাই রিটেনের জন্য আপনাদের কাভার হয়ে যাবে, ডোন্ট ওয়ারি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আপনারা যদি আরেকটু এনরিচ করার জন্য আপনারা একটা কোটেশন জাস্ট ইউজ করতে পারেন ডক্টর দীনেশচন্দ্র সেনের, যেটা হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তনের চণ্ডীদাস। প্রচলিত পদেই বহু পূর্বে তাহার অনন্ত নাম পাওয়া গিয়েছিল, বড়ু হচ্ছে তার উপাধি, এবং বাসুলী দেবীর আদেশ সম্বন্ধে পাঠকবর্গের সকলেই অবশ্য অবগত আছেন। সুতরাং কবি চণ্ডীদাস এবং কৃষ্ণ কীর্তনের রচয়িতা যে অভিন্ন ব্যক্তি, তদ সম্বন্ধে আমার কোনো সংশয় নাই। অর্থাৎ দীনেশচন্দ্র সেনের মতে হচ্ছে যে বড়ু চণ্ডীদাস এবং শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের যে বড়ু চণ্ডীদাস এবং যে বৈষ্ণব পদাবলিতে আমরা যে কবি চণ্ডীদাসের কথা বলি, তারা দুজন আসলে একই ব্যক্তি। বাট স্টিল ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চণ্ডীদাস হচ্ছে 3 জন, আর অনেকের মতে হচ্ছে এটার 3 জন, অনেকের মতে হচ্ছে 2 জন। সো এই যে কন্ট্রোভার্সি, এটাই হচ্ছে চণ্ডীদাস সমস্যা। সো এই কোটেশনটা যদি উল্লেখ করতে পারেন তাহলে তো পুরো একের ক, ওকে, মানে একের ক মানে হচ্ছে খুবই ভালো। হ্যাঁ, মানে যদি মূল বিষয়টাও যদি আপনি ঘুরে আপনি নিজের মতো করে লিখতে পারেন তারপরেও খুবই ভালো ডক্টর দীনেশচন্দ্র সেনের এই উক্তি, তাহলে দেখবেন যে আপনার রিটেনে খুব ভালো একটা মার্ক ক্যারি করবে। মঙ্গল কাব্যের জন্য খেয়াল করেন, মঙ্গল কাব্যের এই যে কোশ্চেনগুলো, এগুলো একদম পুরো প্রিলি স্টাইলে, যেটা একটু বোল্ড করে রাখছি। মঙ্গল কাব্যের বৈশিষ্ট্য কি, মঙ্গল কাব্যকে এই নাম দেওয়ার কারণ কি? এই নাম দেওয়ার কারণ এটাও আপনারা প্রিলির টাইমে আপনারা পড়ছেন, কারণ যে কাব্য ইভেন বাড়িতে রাখলেও মঙ্গল হয় না, বাড়িতে না রাখলে এটা অমঙ্গল হয়, সেটাই মঙ্গল কাব্য। এই ধরনের এক্সপ্লেনেশন দেওয়া হয়েছে। সো এই ধরনের কারণগুলোতে আসলে এটার নাম হচ্ছে মঙ্গল কাব্য। এছাড়া মঙ্গল কাব্যের যদি বৈশিষ্ট্য আপনাকে বলতে বলা হয়, আপনি কিন্তু প্রিলিতে যা পড়ছেন সেগুলাকেই কিন্তু আপনি নিজের মতো করে লিখতে পারবেন। কারণ আপনারা জানেন মঙ্গল কাব্য যদি আমরা দেখি, এখানে দেবদেবীর কথা ছিল, মানবীয় বিষয়গুলো একেবারে উল্লেখিত ছিল না, এবং এখানে অলৌকিক বিভিন্ন ক্ষমতার কথা উল্লেখ আছে। এটা কিন্তু আপনি নিজে নিজে লিখতে পারবেন। এটার জন্য কিন্তু আপনার প্রিলির পড়ার বাইরে নতুন করে যদি আপনি নাও পড়েন তাও পারবেন। বাট স্টিল মনে করেন যে কিছু জিনিস যদি আমরা দেখতে চাই যে দেবতার নির্দেশ পাই সবাই করছে, শুরুতে হচ্ছে গণেশের বন্দনা থাকে, প্রত্যেকটা ঘটনাই হচ্ছে অসাধারণ, মানে এখানে ম্যাজিক্যাল জিনিসপত্র থাকে, এক্সট্রাঅর্ডিনারি জিনিসপত্র থাকে, যেগুলো হচ্ছে সাধারণত আমরা সচরাচর মানে ঘটে না এই ধরনের বিষয়গুলো। যেহেতু দেবদেবীর কথা আছে, তার মানে ডেফিনেটলি এখানে হচ্ছে অলৌকিক কাহিনী থাকবে। যেমন হচ্ছে মানে কাব্যের নায়ক নায়িকা যারা, তারা সবাই হচ্ছে দেবদেবী, তাদেরকে কি করে, তাদেরকে অভিশাপ দেয়। এখানে সাপ মানে হচ্ছে অভিশাপ। তারা সাপ ভ্রষ্ট, এবং পরবর্তীতে যখন তাদের সাপ অর্থাৎ অভিশাপ কেটে যায়, তখন তারা আবার ওই মানে দেখা যায় যে দেবদেবী তারা মর্ত থেকে আবার স্বর্গে তারা ফেরত চলে যায়। সো 5টা অংশ ইউজুয়ালি থাকে, এটা আমরা প্রিলি টাইমে পড়ছি, বন্দনা, আত্মপরিচয়, দেবখণ্ড, নরখণ্ড এবং শ্রুতিফল। সো এটাও কিন্তু দেখবেন আপনারা রিটেনের ওই বৈশিষ্ট্যের মধ্যে ইনক্লুড করে দিতে পারবেন, ওকে। এছাড়া যদি জীবনী সাহিত্য, গীতিকা, অনুবাদ সাহিত্য, অবক্ষয়, যদি এগুলোর মধ্যে যদি আমরা দেখি, মোটামুটি এই কোশ্চেনগুলো দেখতে হয়। যেমন আমরা যদি বলি যে রোমান্টিক প্রণয় উপাখ্যানের বৈশিষ্ট্যগুলো লিখুন, এখন মনে করেন আপনি প্রিলির জন্য রোমান্টিক প্রণয় উপাখ্যানগুলো পড়ছেন, আপনি মনে করেন যে আপনি রোমান্টিক প্রণয় উপাখ্যান পড়ছেন, বাট আপনি এই কোশ্চেনটা আপনি রিটেনের জন্য পড়েন নাই, বাট স্টিল এই জিনিসগুলো কিন্তু আপনি এমনি লিখতে পারবেন। যেমন দেখেন ফার্সি বা হিন্দি সাহিত্য থেকে উপাদান নিয়ে রচিত ম্যাক্সিমামই তো অনুবাদ কাব্য, মানবীয় বৈশিষ্ট্য আছে, অর্থাৎ এখানে কিন্তু দেবদেবীর কথাবার্তা নাই, মানবীয় প্রেম কাহিনী আছে। আপনারা হচ্ছে লাইলি মজনু, ইউসুফ জোলেখা, এগুলো যে ট্রান্সলেট করা হয়েছে, এগুলোতে কিন্তু প্রেম কাহিনী প্রাধান্য পাইছে, এবং দেবদেবীর বিলাস এবং লীলার কোনো স্থান কিন্তু এখানে ছিল না। এগুলো হচ্ছে রোমান্টিক প্রণয় উপাখ্যানের বৈশিষ্ট্য। সো আলটিমেটলি প্রিলির পড়াই দেখেন আপনি আলটিমেটলি রিটেনের স্টাইলে একটু গুছায় লেখছেন, আর কিছুই না। এখন আধুনিক যুগের যে পোর্শনটা, আধুনিক যুগের পোর্শন থেকে আমি আপনাদেরকে বলছি 3টা স্টেজের কোশ্চেন হয়। একটা জ্ঞানমূলক, যেটা প্রিলির পড়া দিয়ে মনে করেন 3টা কাব্য, 4টা কাব্য, এটা ডান হয়ে যায়। এরপরে কাহিনী সংক্ষেপ দিয়ে বাকিগুলো ডান হয়ে যাবে, যেটা আপনার প্রিলির পড়া দিয়ে হয়ে যাবে। আরেকটা হচ্ছে যে জীবন দর্শন। এখন এই যে কাহিনী সংক্ষেপের জন্য আমার প্রিলিমসের যে পিডিএফটা, শুধুমাত্র ওটাই কাভার করবেন, আপনাদের আধুনিক যুগের কাহিনী বিষয়ক যা আছে সব কাভার হয়ে যাবে, ডোন্ট ওয়ারি, ওকে। এর বাইরে কিছুই দেখার দরকার নেই। এছাড়াও আমি হচ্ছে বিখ্যাত সাহিত্যের বিষয়বস্তু বিষয়ক প্রশ্নের ক্ষেত্রে কোন কবি সাহিত্যিকদের কোন জিনিসগুলো আসলে দেখতে হয়, এটা একটু জাস্ট লিস্ট আকারে রাখছি, বাট এগুলোর হচ্ছে কাহিনী সংক্ষেপ সবই আপনাদের প্রিলির পিডিএফে অলরেডি দেওয়া আছে, ওকে। আচ্ছা, এছাড়া এখানে জাস্ট একটা এক্সাম্পল আকারে রাখছি, এটা কিছু না। এছাড়া আমাদের যে আরেকটা কোশ্চেন আসে যে জীবন দর্শন, ইউজুয়ালি জীবন দর্শন থেকে সাধারণত এই 5টা কোশ্চেন ঘুরে ফিরে
বারবার আসে। এ যেমন কি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সমাজ সংস্কার, বেগম রোকেয়ার হচ্ছে সমাজ সংস্কার, নজরুলের অসাম্প্রদায়িক চেতনা, জীবনানন্দ দাশের নৈসর্গিক চিত্র এবং প্রমোদ চৌধুরীর সাহিত্য অবদান। সো জাস্ট এই সিলেক্টিভ 4-5টা কোশ্চেন একটু দেখে রাখবেন, এবং আমি আপনাদেরকে আবারও নোট আকারে দিয়ে রাখছি, এটা একটু যদি একবার একটু রিডিং পড়েন তাইলে দেখবেন যে আপনাদের পুরোটা কাভার হয়ে যাবে। নারী শিক্ষার প্রসারের জন্য কী কী কাজ করছেন এখানে দেখেন, এখানে মোটামুটি 3টা বা 4টা পয়েন্ট আমি অ্যাড করে দিছি। বিধবা বিবাহ আন্দোলনের ক্ষেত্রে তিনি কী করছেন, দেন সমাজের কুসংস্কারের বিরোধিতা করছেন, শিক্ষা এবং প্রকাশনার ক্ষেত্রে কী করছেন, এবং মানবিক কাজে কী করছেন, অনেক দরিদ্রদের সহায়তা করতেন। এই সবগুলো যদি আপনি একটু মোটামুটি এই কি পয়েন্ট আপনি মাথায় রাখেন, তাইলে কিন্তু দেখবেন আপনি 3 মার্কের জন্য আপনি যথেষ্ট সাবস্টেন্সিয়াল অ্যামাউন্ট এর মানে ইম্পর্টেন্ট পয়েন্ট আপনি কিন্তু যে ইনক্লুড করতে পারবেন। ওকে, ইনক্লুড করতে পারবেন। সো এটা নিয়ে ওরি করার কিছু নাই, জাস্ট হচ্ছে আমার এইটা একটু কাভার করবেন, এটা তো আমি আপনাদেরকে দিয়ে রাখবো। বেগম রোকেয়া সাখাওয়াত হাসানের সমাজ সংস্কার, সো তিনি নারী শিক্ষার প্রসার করছেন, তিনি অবরোধ প্রথা বা পর্দা প্রথা যেটাকে আমরা বলি সেটা, বা হচ্ছে নারীদেরকে ঘরের মধ্যে বন্দি করে রাখা, সেটা তিনি বিরোধিতা করছেন। নারীবাদী সাহিত্য তিনি রচনা করেছেন, সামাজিক বিভিন্ন সংগঠন তিনি তৈরি করেছেন, সামাজিক কুসংস্কারের বিরোধিতা করেছেন, নারীদেরকে পশ্চাৎপদতা থেকে বের হয়ে এসে তিনি নারীদেরকে সামনে অগ্রসর হওয়ার জন্য তিনি আহ্বান জানাইছেন। তো এই বিষয়গুলো এখানে প্রত্যেকটার এক্সাম্পল আছে নারীবাদী সাহিত্য, যেমন এখানের মধ্যে সুলতানার স্বপ্ন আছে, এছাড়া তার অন্যান্য যে গল্প প্রবন্ধ যেগুলো আছে প্রত্যেকটাতেই দেখবেন যে নারীর অধিকার, নারীর শিক্ষা, নারীর সামাজিক সমতা, এই বিষয়গুলো কিন্তু করা হয়েছে। সামাজিক সংগঠন তিনি বেশ কিছু গঠন করছেন, এই যে আঞ্জুমানে খাওয়াতিনে ইসলাম, যেটা হচ্ছে দরিদ্র এবং অবরোধী নারী যারা আছেন তাদের হচ্ছে শিক্ষা এবং কল্যাণে কাজ করছে। এছাড়া তিনি নারী শিক্ষার প্রসারে তিনি কিন্তু সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল কিন্তু প্রতিষ্ঠা করেছেন। এই যে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, এই যে সাখাওয়াত কিন্তু তার হাজব্যান্ডের নাম, এবং তার হাজব্যান্ডের অনুপ্রেরণাতেই কিন্তু তিনি সাহিত্যকর্ম এবং সমাজ সংস্কার তিনি এই কার্যক্রমগুলো করেছেন, আপনারা মোটামুটি জানেন। এছাড়া যদি আপনি বলেন যে নজরুলের অসাম্প্রদায়িক চেতনা, এখানে আপনারা বেশ কিছু তার কাব্যের কথা উল্লেখ করতে হবে, যেমন হিন্দু মুসলিম ঐক্যের প্রচার তিনি করছেন, কান্ডারি হুঁশিয়ারে, সাম্যবাদীতে, শ্যামা সঙ্গীত, নজরুল গীতি, সবগুলোতে তিনি দেখা গেছে হিন্দু মুসলমানদের সমতার কথা বলছেন, ঐক্যের প্রচার করছেন, সাম্প্রদায়িক সমালোচনার তিনি সাম্প্রদায়িকতার সমালোচনা করছেন, মানবাদী মানে মানবতাবাদী দৃষ্টিভঙ্গি তার ছিল। সাহিত্যে অসাম্প্রদায়িকতা তিনি প্রকাশ করেছেন, রাজবন্দি জবানবন্দি যদি আমরা দেখি সেখানে আমরা দেখি, অথবা চন্দ্রবিন্দু গল্পের মধ্যেও কিন্তু আমরা দেখি। আর যদি আমরা দেখি সামাজিক এবং রাজনৈতিক বিভিন্ন প্রেক্ষাপট, সেখানেও কিন্তু নজরুল বেশ মোটামুটি সোচ্চার ছিলেন। সো এটা একটু জাস্ট একটু যদি দেখা যান রিটার্নের জন্য, এটা যেমন দেখেন এটা কিন্তু আপনার প্রিলিড টাইমে অত বেশি কাজে আসবে না, মানে ডিরেক্টলি অথবা কোশ্চেন আসবে না, বাট এটা হচ্ছে আপনার থেকে রিটার্নের জন্য আপনাকে এটা হয়তো বা কাভার করতে হবে। প্রমোদ চৌধুরীর সাহিত্যে অবদান কী কী আপনারা জানেন। প্রমোদ চৌধুরীর অবদানের মধ্যে প্রথম অবদান হচ্ছে চলিত ভাষা, চলিত গদ্যরীতি তিনি করছেন, এবং সবুজ পত্র পত্রিকা সম্পাদনা করছেন, যেটা হচ্ছে চলিত রীতির মুখপাত্র হিসেবে আমরা এটাকে বলে থাকি। এছাড়া তিনি গল্প, কবিতা বলেন, প্রবন্ধ বলেন, রূপক রচনা বলেন, সবগুলোতে তিনি হচ্ছে খুব ভালো অবদান রাখছেন। ওকে, তো এই হচ্ছে প্রমোদ চৌধুরীর সাহিত্যে অবদানগুলো, এটা একটু দেখে রাখবেন। তো দেখেন মোটামুটি বিশ্লেষণমূলক যে কোশ্চেনগুলো সেগুলো একটু নোট আকারে আমি আপনাদেরকে দিয়ে রাখলাম। এরপর হচ্ছে আপনাদের অন্যান্য যে কাহিনী সংক্ষেপ সেগুলো আপনাদের প্রিলিড নোটের মধ্যে অলরেডি কাভার আছে, এবং হচ্ছে জ্ঞানমূলক যেটা সেটা তো প্রিলিড দিয়ে একদম সুন্দর মতো কাভার হবে। আর এছাড়া হচ্ছে আমি আপনাদেরকে প্রত্যেকটা কবি সাহিত্যিক, ওরা 11 জন, ওরা 22 জন, তাদের হচ্ছে আমি আপনাদেরকে তাদের হচ্ছে সুন্দর ভূমিকা আমি আপনাদেরকে দিয়ে রাখছি। বাট এটা হচ্ছে আপনারা আরেকটু এনরিচ করার চেষ্টা করবেন, তাইলে হচ্ছে মানে আপনাদেরটা মানে যিনি তার মানে একটু এনরিচ করার চেষ্টা করবেন, তার মানে তারটা হচ্ছে একদম কমপ্লিটলি ইউনিক হবে। এটা তো মনে করেন আমি দিছি, আপনারা যারা আমার সাথে সংযুক্ত আছেন তারা তো মোটামুটি এই জিনিসগুলো একটু দেখবেন। সো আপনি এটার মধ্যেও যদি আরেকটু টুইক করেন, বা আপনি যদি এইটাই পড়েন, আপনি যখন নিজে লিখবেন দেখবেন যে আপনার এই সেন্টেন্স বের হবে না, আপনি দেখবেন নিজের মতো করে লিখলে প্রত্যেকেরই আসলে লেখা ডিফারেন্ট হয়, ঠিক আছে। সো এটা মিলবে যে এটা নিয়ে ওয়ারি করার আসলে কিছু নাই। সো আপনি হচ্ছে শুধুমাত্র দেখবেন যে যদি আর অ্যাডিশনাল কোনো একটা ইউনিক মানে ইন্ট্রোডাকশন যদি দেওয়া যায় সেটা দেখবেন। এছাড়া হচ্ছে প্রাচীন মধ্যযুগের থেকে প্রিলির পড়ার বাইরে যে পড়াগুলো পড়তে হবে সেই কোশ্চেন অ্যান্সারগুলো আমি আপনাদেরকে এখানে দিয়ে রাখছি। মঙ্গল কাব্য বলেন, জীবনী সাহিত্য বলেন, এবং হচ্ছে আধুনিক যুগ থেকে যেগুলো হচ্ছে আমাদের প্রিলির পড়ার বাইরে যেগুলো পড়তে হবে সেগুলো হচ্ছে আমি আপনাদেরকে এখানে নোট আকারে দিয়ে রাখছি। ওকে, বাংলা ফার্স্ট পার্টে আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে ব্যাকরণ বিষয়ক কোশ্চেন, আপনারা জানেন 30 মার্ক। এখন এই 30 মার্কের জন্য আমি অলরেডি আপনাদেরকে অ্যাসাইনমেন্ট পোর্শনে এগুলোর নোটও আমি আপনাদেরকে দিয়ে দিব, ডোন্ট ওয়ারি। বাট এগুলোর জন্য আপনারা হচ্ছে একটা রিটেন ডাইজেস্ট কিনবেন, এই রিটেন ডাইজেস্টের মধ্যে আপনারা সুন্দর মতো প্রত্যেকটার অ্যান্সার পাবেন, যেমন তৎসম, অতৎসম, নত্যবিধান, সত্যবিধান, তালবর্ষ, দ্বন্দ্বস্ব, মূর্ধন্যস্ব, এগুলোর ব্যবহারের নিয়ম। এখানে কিন্তু অ্যাকচুয়ালি বানানের নিয়মের মধ্যে এখানে কিন্তু 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, অর্থাৎ 5টা
টাইপের বানানের নিয়ম পড়তে হয়, এর যে কোনোটাই আসে। উৎস, অর্থ, গঠন অনুসারে শব্দের শ্রেণী বিভাগ প্রিলির টাইমে আপনাদেরকে পড়তে হয়, এখন জাস্ট রিটেন স্টাইলে লিখতে হবে। শব্দ গঠনের বিভিন্ন উপায়, এটা 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 হচ্ছে মনে করেন যে অনেকগুলো ওয়ে আছে। মনে করেন যে উপসর্গ যুক্ত করে, ঠিক আছে, মানে এরপর হচ্ছে বচন বাচক যেই আমাদের যে ইয়াগুলো আছে সেগুলো যুক্ত করেও কিন্তু আমরা নতুন নতুন শব্দ গঠন করতে পারি। সো এরকম মোটামুটি 8 থেকে 10টা আছে, অথবা সন্ধির মাধ্যমে আমরা শব্দ গঠন করতে পারি, সমাসের মাধ্যমে নতুন শব্দ গঠন করতে পারি। তো এরকম 8-10টা আমাদের নিয়ম আছে, সেগুলো একটু দেখতে হয়, প্রত্যেকটাতে একটা করে এক্সাম্পল দিতে হয়। এগুলো সামনে আমি আপনাদেরকে অ্যাসাইনমেন্ট আকারে দেওয়া আছে এবং আমি আপনাদেরকে দিয়ে দিব, ডোন্ট ওয়ারি। এবং গঠন অনুসারে বাক্যের শ্রেণী বিভাগ এবং বাক্যের যোগ্যতা। ওকে, আচ্ছা। তো রিটেন ডাইজেস্টের ক্ষেত্রে আমি বলবো বাজারে যেটা পান, যেটা আপনার ভালো লাগে, রিটেন ডাইজেস্ট সবগুলোই মোটামুটি 19-20, যেটা আপনার ভালো লাগে সেটাই কিনবেন। বাট আমার কাছে যদি পার্সোনালি আমাকে বলেন যে ভাইয়া আপনার কোনটা ভালো লাগছে, আমি বলবো যে আমার কাছে মনে হয়েছে যে অ্যাসিওরেন্স ছাড়া বাজারে তেমন একটা আসলে রিটেন ডাইজেস্ট আপনার কাছে হয়তো বা ভালো লাগবে না, কারণ মানে বাদ বাকিগুলা অত বেশি আমার কাছে গুছানো মনে হয়নি। যদিও অ্যাসিওরেন্সটা অত বেশি গুছানো না, বাট স্টিল এটা হচ্ছে মন্দের ভালো, বাজারে এর থেকে বেটার আর কিছু আমি মানে আমার কাছে মনে হয়নি আর কি। এছাড়া হচ্ছে আমাদের বাগধারা, প্রবাদ, প্রবচন, এটা দেখেন এটা প্রিলির টাইমে কিন্তু আপনার মানে পড়া হয়ে যাবে। সো প্রিলিতে আপনি যখন পড়বেন তখন এটাই ভালো করে পড়েন। প্রয়োগ অপপ্রয়োগ বিগত সবগুলা কোশ্চেন যদি সলভ করেন, তাহলে প্রয়োগ অপপ্রয়োগ যা আসবে সব আপনার কমন পড়বে। বাক্যের রূপান্তর, অস্তিবাচক, নেতিবাচক, সরল, জটিল, যৌগিক, আপনি প্রিভিয়াসগুলো আপনি একটু সলভ করেন। প্রিভিয়াস সলভ করলে আপনি সব কমন পাবেন না, বাট পরীক্ষায় যা আসবে সবগুলোই আপনি অ্যান্সার করতে পারবেন। ওকে, আচ্ছা। এবার আমরা আসি ভাব সম্প্রসারণ। এখন 46-এর দিকে যদি আমরা তাকাই, 001 কোডে আসছিল হচ্ছে মঙ্গল করিবার শক্তি ধন বিলাস ধন নহে, আর 002 কোডে আসছিল হচ্ছে মানুষের বৃদ্ধি কেবল দৈহিক নয় আত্মিকও। ঠিক আছে, এছাড়া দেখেন 45তমতে কোনো অপশন ছিল না, 46তমতেও আসলে কোনো অপশন ছিল না। 001 এবং 002 কোডে এটাতেও আসলে কোনো অপশন ছিল না, অর্থাৎ একটা দেওয়া থাকবে, একটাই আপনাকে অ্যান্সার করতে হবে। আগে ইউজুয়ালি 44তম পর্যন্ত মোটামুটি অপশন দেওয়া ছিল। জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো, ভোগে সুখ নাই কর্মে প্রকৃত সুখ। আবার দেখেন 41তমতেও কিন্তু সেম জিনিসটা আবার রিপিট হয়েছে, মানুষ হচ্ছে বড় কিছু নাই, নাই কিছু মহিয়ান। কিছু জেনারিক জিনিস ভাব সম্প্রসারণে প্রত্যেকবার আসে, কিন্তু স্যাডলি ইনাফ আমরা যেমন দেখেন এই যে এটা রিপিটেশন, এই যে শিশির, ঠিক আছে। এরপর দেখেন জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি যেখানে অসম্ভব। এটাও দেখবেন যে কোনো একটা থিমের সাথে রিপিট। সো যেগুলো দেখবেন স্টার দেওয়া সেগুলো হচ্ছে প্রিভিয়াস কোনো না কোশ্চেনের সাথে এটা রিপিট। যেমন দেখেন এটা এখানে কালচার নিয়ে বলা হয়েছে, এখানেও দেখেন কালচার নিয়ে বলা হয়েছে। আলটিমেটলি দেখেন কালচার নিয়ে আপনি যদি একটা নোট অন্তত দেখেন, একবার রিডিং পড়েন, তাহলে হচ্ছে আপনি এটা আসলে আপনি ইজিলি লিখতে পারবেন। বাট আপনি যদি একটু না পড়ে যান, তাহলে দেখবেন সংস্কৃতি নিয়ে লেখাটা কিন্তু একটু টাফ। হ্যাঁ, সংস্কৃতি নিয়ে মনে করেন যে বানায় লিখতে গেলে দেখবেন যে আপনার একই কথা ঘুরে ফিরে আসতেছে, লেখাটা খুব মান্ডেন হয়ে যাবে। এই জন্য আমি আপনাদেরকে বলবো যে অ্যাটলিস্ট হচ্ছে আপনারা ভাব সম্প্রসারণের মধ্যে আমার এখানে যেগুলো স্টার দেওয়া আছে, যেগুলো মনে করেন 1 স্টার দেওয়া আছে এবং যেগুলো 2 স্টার দেওয়া আছে, এগুলো আপনারা আপনাদের যে কোনো একটা বই থেকে 2-3 বার একটু রিডিং পড়বেন, 2-3 বার একটু রিডিং পড়বেন। এবং এর সাথে যদি আপনারা যদি কোনো উক্তি অথবা যদি আপনারা কোনো মানে পসিবল কোনো ডেটা এটা যদি আপনারা পান, সেগুলো হচ্ছে আপনারা ইনক্লুড করবেন, ওই ডাইজেস্টের পাশেই ছোটো করে লিখে রাখবেন। তাইলে যেটা হবে, এখানে হয়তো আপনার ম্যাক্সিমাম 4টা থেকে 5টা ভাব সম্প্রসারণ পড়তে হবে। বাট এই ভাব সম্প্রসারণ যদি আপনি এই 4টা-5টা 2-3 বার রিডিং পড়ার জন্য এবং উক্তি ডেটা কোটেশনগুলো আসলে ম্যানেজ করার জন্য আপনার হয়তো বা ম্যাক্সিমাম 1 দিন লাগবে, ম্যাক্সিমাম আমি যদি বলি। বাট এই একদিন ইনভেস্ট করার কারণে বাকিরা যেখানে গড় পড়াতা 20-এর মধ্যে 10 পাবে, আপনি হোপফুলি সেখানে 20-এর মধ্যে আপনি 13+ পাবেন। ওকে, 13 পাবেন, 14 পাবেন বা 14.5 পাবেন। সেখানে কিন্তু আপনি 3 থেকে 4 মার্ক আগায় যাওয়া কিন্তু আসলে মানে অনেক অনেক বেশি কিছু, অ্যাটলিস্ট রিটেনের জন্য, যেখানে হচ্ছে আপনাকে পাশ করাই আসলে আপনার মূল লক্ষ্য না, আপনাকে হচ্ছে দৌড়ে আগায় থাকা। সো এই বিষয়টা হচ্ছে আপনারা করবেন, যেটা হচ্ছে আমি দেখছি যে ম্যাক্সিমামের বাংলা সাহিত্যে একটা দুর্বলতার জায়গা হচ্ছে তারা চিন্তা করে যে ভাব সম্প্রসারণ আমরা স্কুল কলেজ থেকে পড়তেছি, এটা আর কত পড়বো, এটা তো আমরা এমনিতেই বানায় আগেও লিখতাম, এখনও বানায় লিখতে পারবো। ইয়েস, আই অ্যাগ্রি যে আপনি বানায় লিখতে পারবেন, কিন্তু পরীক্ষার হলে ইনস্ট্যান্টলি আপনি বানায় লিখতে গেলে আপনার উদাহরণ, এরপর চুক্তি, ডেটা, এগুলো দেখবেন যে আপনি সুন্দর করে গুছিয়ে পারবেন না, যেহেতু আপনি দেখতেই পারতেছেন একই টাইপের জিনিসই ঘুরে ফিরে আসতেছে। যেমন দেখেন মঙ্গল করিবার শক্তি ধন বিলাস ধন নহে, আর যদি আমি বলি ভোগে সুখ নয় কর্মেই প্রকৃত সুখ, এই দুটার মধ্যে কি আসলে কোনো পার্থক্য আছে? আপনি যদি যে কোনো একটার জন্য প্রিপারেশন নেন, তাহলে তো আপনি বাকিটা এমনি অটোমেটিক্যালি লিখতে পারবেন। ওকে, আবার দেখেন 45তমতে জ্ঞান যেখানে সীমাবদ্ধ আসছে, আবার এই
37তমতেও কিন্তু জ্ঞান যেখানে সীমাবদ্ধ, এই সেম জিনিস আসছে। যেই জিনিসটা এত বেশি রিপিট হয়, ওয়াই নট আপনি ওইটাতে একটু সুন্দর ইফোর্ট দেন এবং ইফোর্ট দিয়ে আপনি বাকিদের থেকে একটু আগায় থাকেন। আমি মনে হয় আপনাদেরকে বুঝাতে পারছি। তো এটা গেল ভাব সম্প্রসারণের কথা। ভাব সম্প্রসারণ আমি আপনাদেরকে যেগুলো 1 স্টার 2 স্টার দিছি, অন্তত আপনারা সেগুলো দেখবেন। যদি সেটা সম্ভব না হয়, যদি মনে করেন যে ভাইয়া আমি খুবই ব্যস্ত, আমার কোনো সময়ই নেই, সেক্ষেত্রেও অ্যাটলিস্ট 41তম থেকে শুরু করে 46তম পর্যন্ত যে কোশ্চেনগুলো, সেই কোশ্চেনগুলো অন্তত দেখে যান। আপনি রিপিটগুলো দেখেন বা না দেখেন, সেইগুলো অন্তত দেখে যান, তাইলে দেখবেন যে আপনি ইনশাল্লাহ বাকিদের থেকে অনেক ভালো করবেন। লাস্টের টপিক, আচ্ছা তাহলে আমি যেটা বললাম ভাব সম্প্রসারণে, যে আমি আপনাদেরকে অলরেডি লিস্ট করে দিছি, যে এইগুলোই জাস্ট একটু দেখেন। আমি লিস্টে হচ্ছে আরও কমাই দিছি অ্যাকচুয়ালি আমি আপনাদেরকে। সেটা হচ্ছে জন্ম হোক, যথা তথা কর্ম হোক ভালো, জ্ঞান যেখানে সীমাবদ্ধ, শৈবাল দিঘিরে বলে, আরেকটা হচ্ছে কমল পাথর, কমল হীরার পাথরটাকে বলে বিদ্যা, আর তা থেকে যে আলো ঠিকরে বের হয় তার নাম হচ্ছে কালচার, অর্থাৎ সংস্কৃতি বিষয়ক যে জিনিসটা। সো এই চারটা অন্তত আপনারা দেখবেন, এটা হচ্ছে আপনাদের প্রতি আমার সাজেশন। এই চারটা অন্তত, এই চারটা অবশ্যই অবশ্যই দেখে যাবেন, এবং এই চারটা আপনারা অবশ্যই যে কোনো একটা মানে ডাইজেস্ট থেকে একটু দেখবেন, এবং আপনারা কিছু উদাহরণ, আপনারা কিছু ডেটা, আপনারা কিছু কোটেশন আপনারা কিছু এখানে ইনক্লুড করার চেষ্টা করবেন। মাথায় রাখবেন এটাতে কিন্তু 20 মার্ক, 20 মার্ক কিন্তু মোটেও কম কোনো কিছু না। দেন আসে সারমর্ম এবং সারাংশ সারমর্ম, আমাদের বাংলা ফার্স্ট পার্টের লাস্ট টপিক। লাস্ট যে 3টা বিসিএস এর কোশ্চেনের সারাংশ অথবা সারমর্ম, এটা অ্যাটলিস্ট একটু রিভাইজ করে যান। 45 এবং 46তম থেকে শুরু করে এখান থেকে এখন আর কোনো অপশন দেওয়া হচ্ছে না, একটা দেয় একটাই অ্যান্সার করতে হয়। এবং আমি আপনাদেরকে যেটা বলার চেষ্টা করেছি সেটা হচ্ছে আপনি একটা খসড়া অথবা রাফ করার চেষ্টা করেন। আমরা এখানে সারাংশের ক্ষেত্রে সবাই একটা কমন একটা অ্যাটেম্প্ট নেয়, সেটা হচ্ছে তারা চিন্তা করে এটাতে 20 মার্ক, আমি কোনো রকম এটা 5-6 মিনিটের মধ্যে যদি লিখে দিতে পারি, তাহলে আমি হচ্ছে রচনাতে আমি মনে হয় অনেক সময় পেয়ে যাব। সো মনে করেন আপনি 5 মিনিট বা 7 মিনিটের মধ্যে শেষ করলেন, আপনি 13 মিনিট আপনি এক্সট্রা পাইলেন। এই 13 মিনিট এক্সট্রা আপনি রচনা লিখে আপনি কয় মার্ক বাড়াইতে পারবেন, এটা হচ্ছে একটা কোশ্চেন। মনে করেন এখানে আপনি 20 মার্কের মধ্যে আপনি একটা গড়পড়তা 5-6 মিনিটের যদি আপনি লিখতে চান কোনো একটা সারাংশ বা সারমর্ম, এখানে আপনি কখনোই 8 থেকে 10-এর বেশি আপনি কখনোই পাবেন না, কখনোই পাবেন না। আপনি বিলো অ্যাভারেজ মার্ক পাবেন যদি আপনি হুড়াহুড়ি করে 5-6 মিনিটের মধ্যে লেখেন। ওই আপনি যে সময়টা আপনি সেভ করলেন, ওই সেভ করে আপনি ওই 13 মিনিট মনে করেন, বা আপনি 10 মিনিট আপনি এক্সট্রা সময় আপনি বাঁচাইলেন, আপনার অনেক সময় বাঁচলো, ওইটা আপনি রচনাতে ইনক্লুড করলেন। রচনাতে ওই 10 মিনিট ইনক্লুড করে কি আপনি 2 মার্ক আপনি অ্যাডিশনাল আনতে পারবেন? এটা হচ্ছে আমার কোয়েশ্চেন। আপনাকে অনেক এফোর্ট দিতে হবে, বাট আপনি যদি আপনার জন্য যতটুকু সারাংশের জন্য বরাদ্দ, আপনার 20 মিনিটের জন্য আপনি তো অ্যাটলিস্ট আপনি 25 থেকে 30 মিনিট আপনি সময় আপনি ইউজুয়ালি স্ট্যান্ডার্ড সময় আপনি পান। আমি বলতেছি না আপনি 20-30 মিনিট নেন, বাট ওয়াই নট ইউ টেক অ্যাটলিস্ট 15 মিনিট, যে আপনি অন্তত 15 মিনিট নেন। এখন কথা হচ্ছে ভাইয়া 15 মিনিটে কী করব যেটাতে আমার হচ্ছে নাম্বার অনেক বাড়বে, এক্স্যাক্টলি সেটাই আমি এখন বলতেছি। 15 মিনিটে আপনি হচ্ছে রাফ করবেন। কি রাফ করবেন? 20 নাম্বারের জন্য ভালো একটা সময় বরাদ্দ থাকে, কেবলই আমি বললাম আপনি খাতার বাম দিকটাতে আপনি একটা রাফ করবেন পেন্সিল দিয়ে অথবা কলম দিয়ে করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর ডান পেজে আপনি ফ্রেশ করে লিখবেন, ওকে? কারণ কি? কারণ হচ্ছে মূল লেখাতে যাতে কোনো কাটাকাটি না হয়, এবং যে মূল যে সারমর্ম বা সারাংশ, এটা আপনি দরকার হলে আপনি জেল পেন দিয়ে লিখতে পারেন, কারণ আপনি সর্বসা করলে 3টা সেন্টেন্স আপনি লেখেন, এর বেশি কিন্তু লিখি না। ইভেন আমি এমনও গেছে 41-43 এগুলোতে আমি 2টা সেন্টেন্স লিখছি, 2টা বাক্য, আমার যতটুকু এখন মনে পড়ে আমি 2টা বাক্য লিখছি, কখনোই 3টা বাক্যের বেশি না, কখনোই 3টা বাক্যের বেশি না। 3টা বাক্যের বেশি মানে এটা সারাংশ সারমর্ম নাই, এটা ভাব সম্প্রসারণের দিকে চলে যেতেছে, ওকে? 2টা বাক্যের মধ্যে লিখতে পারলে তো খুবই ভালো, 3টা বাক্যের বেশি কখনোই না, স্ট্যান্ডার্ড হচ্ছে 3টা বাক্য। তো যেহেতু আপনি 3টা মাত্র সেন্টেন্স লিখবেন, এটা একটা জেল পেন দিয়ে আস্তে করে সুন্দর করে লিখলে কোনো অসুবিধা তো নাই। বাট টিচার কি বুঝবে? টিচার বুঝবে যে এই ছেলেটা যত্ন নিছে সারাংশ এবং সারমর্মের ক্ষেত্রে, এবং এই ছেলেটা সময় নিছে, সো ওয়াই নট গিভ হিম সাম এক্সট্রা মোর মার্কস। আরেকটা বিষয় হচ্ছে আপনি যখন খসড়া বা রাফ করবেন, আপনি একবার খসড়া রাফ করার পর যখন লিখবেন, দেখবেন আপনি অটোমেটিক সুন্দর বাক্য লিখতে পারবেন। আপনি ডিরেক্টলি লেখা আর আপনি হচ্ছে খসড়া করে লেখা, দুটার মধ্যে কিন্তু অবশ্যই ভালো একটা পড়বে, এবং স্যারের ইমপ্রেশন দেখবেন যে অনেক ভালো হবে। এবং আমি এটা প্রত্যেকটা বিসিএস রিটেনে এটা আমি ইউজ করছি, এটা আপনারাও ইউজ করবেন, ওকে? এটা আপনারাও ইউজ করবেন। যেমন দেখেন আমি যেটা বললাম, পেজ যেটা থাকে সেই পেজে আপনি মনে করেন যে খসড়া এটা লিখলেন, খসড়া লিখে আপনি মনে করেন যে কিছু কিছু খসড়া করছেন, লাস্টে আপনি জাস্ট একটা সিঙ্গেল টান দিয়ে কেটে দিবেন। কেটে দেওয়ার পর তারপর আপনি ডান পেজের পেজে এটাই আবার খুব সুন্দর করে লিখবেন
মনে করেন জেল পেন ইউজ করে লিখতে পারেন, জেল পেন যদি নাও ইউজ করেন নর্মাল পেন দিয়েই লেখেন, বাট সুন্দর করে আপনি হাতের লেখা সুন্দর স্পষ্ট করে লেখেন, তাহলে স্যার বুঝবে যে এই ছেলেটা সারাংশ এবং সারমর্মের মর্ম সে বুঝে। এবং মানে আপনি যদি 20-এ 16 বা 16+ পান, এটাতে অবাক হওয়ার কিছু থাকবে না। দেখেন আপনি ইউজুয়ালি হুড়াহুড়ি করে যদি লিখতে চাইতেন, আপনি এটাতে 5 নাম্বারে মানে 5 থেকে 7 মিনিট আপনি সময় নিতেন। কিন্তু আপনি যদি হুড়াহুড়ি না করলেন, আপনি 15 মিনিট নিলেন, মানে এটার জন্য আপনার বরাদ্দ সময় হচ্ছে 25 মিনিট, তাও আপনি 10 মিনিট সেভ করছেন। ওই 15 মিনিটের মধ্যেও আপনি যে এফোর্ট দিবেন সেটাতে কিন্তু আপনি বাকিরা যেখানে 8 থেকে 10 পাবে, আপনি সেখানে কিন্তু অ্যাটলিস্ট আমার বিশ্বাস 14-15 পাবেন। আপনি এখানে 4-5 নাম্বার একটা সারাংশ বা সারমর্মে আরেকজন থেকে আগায় যাওয়া, এটা যে ওভারঅল বিসিএস রিটেনে কি পরিমাণ ইম্প্যাক্টফুল, এটা আপনারা রিটেন দেওয়ার আগে হয়তো বা রিয়েলাইজ করবেন না। যখন দেখবেন যে এই 1 মার্ক 2 মার্ক হাফ মার্ক এগুলার কারণে হচ্ছে একটা ক্যাডার থেকে নন ক্যাডারের রেজাল্ট চলে যাইতেছে, তখন এগুলার আসলে মর্মটা বোঝা যায়। আরেকটা বিষয় হচ্ছে অলওয়েজ টার্গেট ফর দ্য বেস্ট। আপনি প্রিলি পরীক্ষা দিবেন হচ্ছে আপনি পাস করার জন্য, বাট রিটেন পরীক্ষা দিবেন হচ্ছে আপনি ফার্স্ট হওয়ার জন্য। কারণ আপনার মনে করেন যে টার্গেট যদি থাকে যে আপনি মানে একদম শুরুর দিকে সারিতে থাকবেন, তাইলেই না আপনি আপনার পছন্দের ক্যাডার পাবেন, তাই না? আপনি চাইতেছেন আপনার প্রথম 3টা ক্যাডারের মধ্যে থাকতে, তাহলে তো আপনি গড়পড়তা যদি লেখেন, তাহলে তো প্রথম 3টা ক্যাডারের মধ্যে আপনার থাকাটা টাফ হয়ে যাবে। এইটা হচ্ছে একটা মোটামুটি এই বিষয়টা আপনি হচ্ছে এখানে একটু ফোকাস করার চেষ্টা করবেন। ওকে, তো এটা হচ্ছে আমাদের মোটামুটি বাংলা যে আমাদের রিটেন পার্ট, সেই রিটেন পার্ট নিয়ে আমাদের আলোচনা। আমরা হচ্ছে এখন আমাদের যে যদিও প্রত্যেকটা ক্লাসে আমার একটা রিটেন আলাদা পার্ট থাকে, বাট ইটসেলফ এটা হচ্ছে একটা রিটেন ক্লাস, তারপরেও হচ্ছে আমি একটা আলাদা রিটেন পার্ট আমি অলরেডি রাখছি, সেটা নিয়ে আমি একটা ছোট করে আলোচনা করি, যেটা হচ্ছে কন্টেম্পোরারি ইস্যুস, যেটা হচ্ছে কারেন্ট প্রেক্ষাপটে আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে। যদিও আপনারা অনেকেই পোস্টগুলো দেখছেন, বাট স্টিল আমি কিছুটা আলোচনা করে দিচ্ছি। তাহলে এটা আমরা শেষ করছি বাংলা সাবজেক্টিভ যে পোর্শনটা রিটেনের। এরপর হচ্ছে আমরা আমাদের রিটেনের যে কারেন্ট অ্যাফেয়ার্সের পোর্শন সেটা দেখব। তারপরে হচ্ছে আমি আপনাদের যে কোশ্চেন আনসারগুলো সেগুলো হচ্ছে আমি অ্যাড্রেস করার চেষ্টা করবো ইনশাল্লাহ।